আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। কোটচাঁদপুর সেকেন্ডারি গার্লস স্কুল অনলাইন প্ল্যাটফর্ম থেকে সবাইকে একরাশ শুভেচ্ছা। আজকে আমি নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদেরকে একটু আশ্বস্ত করতে চাই, মেঘ কেটে যাওয়া শুরু হয়েছে, ভোরের সূর্য উঠবে ইনশাআল্লাহ। তোমরা তোমাদের বাসায় থেকে বিভিন্ন উৎস থেকে নিজেদেরকে প্রস্তুত করতে শুরু করো এবং অবশ্যই নিরাপদে থাকবা, এবং বাইরে যদি অতি প্রয়োজনে বেরোতে হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। তো বন্ধুরা, চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। আমাদের আজকের বিষয় হচ্ছে, যেমনটা আমি লিখে রেখেছি, কমপ্লিটিং সেন্টেন্স। নবম দশম শ্রেণীর কোশ্চেন নাম্বার 7-এ একটা বিষয় যুক্ত থাকে, তাতে 5টা সেন্টেন্স দেওয়া থাকে। এই 5টা সেন্টেন্সের একটি অংশ দেওয়া থাকে এবং অপর একটি অংশ গ্যাপ করে দেওয়া থাকে বা ফাঁকা দেওয়া থাকে। বাক্যে প্রদত্ত অংশের অর্থের সাথে সঙ্গতি রেখে অপর অংশ ইংরেজি ব্যাকরণের সকল দিক মেনে, সকল নিয়ম মেনে পূরণ করাটাই হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। বুঝতে পেরেছ? আবার বলি, প্রদত্ত বাক্যের একটি অংশ দেওয়া থাকবে, হয় আগে আর না হয় পরে। তো যে অংশটি দেওয়া থাকবে সেই অংশের অর্থের সাথে সঙ্গতি রেখে ইংরেজি ব্যাকরণের নিয়ম মেনে অপর অংশ যুক্ত করে একটি পরিপূর্ণ বাক্য তৈরি করাটাই হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। ক্লিয়ার? এখন আমরা জানব প্রথমে এই কমপ্লিটিং সেন্টেন্স আমরা এসএসসি বা তোমাদের বিভিন্ন টার্ম পরীক্ষায় তোমরা কিভাবে পাবে। এটা দুইভাবে উপস্থাপিত হয়। একটা হচ্ছে ইন আ প্যাসেজ, আর একটা হচ্ছে ডিটাচড সেন্টেন্সে। একভাবে প্রশ্নটা তৈরি করা হয় প্যাসেজের আলোকে। আমরা একটু পরে আলোচনায় দেখব যে প্যাসেজে কিভাবে আসে এবং ডিটাচড কিভাবে আসে। তো প্রথমেই আমি একটু বলি যে প্যাসেজ এ যখন আমরা একটা বাক্য পূরণ করি তখন অবশ্যই নিজের ইচ্ছে মতো পূরণ করতে পারবো না। ওই প্যাসেজের সাথে সঙ্গতি রেখে, আগে যেমন বললাম যে বাক্যের এক অংশের সাথে সঙ্গতি রেখে আরেক অংশ পূরণ করাটাই হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। সেটা ডিটাচড সেন্টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য হবে, অর্থাৎ আলাদা আলাদা সেন্টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কিন্তু যখন একটা প্যাসেজের মধ্যে সেন্টেন্স গ্যাপ ফিলিং থাকবে, কমপ্লিটিং থাকবে, তখন ওই প্যাসেজের মূল ভাবটা কি, কি বোঝাতে চেয়েছে ওই প্যাসেজ দিয়ে, শুরু থেকে শেষ পর্যন্ত একটি মেসেজ আছে, সেই মেসেজটা কি, সেই মেসেজ অনুযায়ী তোমাদেরকে বাক্য কমপ্লিট করতে হবে। চলো আমরা একটা এক্সাম্পলে দেখি। ওয়াকিং ইন দ্য মর্নিং বাক্যের একটি অংশ দেওয়া আছে, পরবর্তী সেন্টেন্সে দেওয়া আছে
ড্যাশ কনসিডার্ড দ্য বেস্ট এক্সারসাইজ। পরের একটি অংশে দেওয়া আছে ওয়ান ইজ ড্যাশ। তারপরের একটি সেন্টেন্সে দেওয়া আছে ড্যাশ হি ক্যান বি এ ম্যান অফ গুড হেলথ। ওই অংশটা দেখা যাচ্ছে কিনা? ওকে, লাস্ট অফ অল একটা সেন্টেন্স দেওয়া আছে everyone should try dot। এখন আমি আমার ইচ্ছে মতো যদি প্রথম সেন্টেন্সটা পূরণ করি তাহলে যে কোনো দিয়ে আমি পূরণ করে ফেলতে পারবো। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ আ গুড এক্সারসাইজ, এটা বলতে পারি। আবার বলতে পারি ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ। যেভাবে বলি বলা অসম্ভব না, কিন্তু বলতে বলতে আবার খেয়াল রাখতে হবে এই সবের সাথে আবার মিল আছে কিনা। তো প্রথমটা আমরা এটা বলে দিলাম, দ্বিতীয়টা দেখি ড্যাশ কনসিডার্ড দ্য বেস্ট এক্সারসাইজ। এখানে যদি আমি বলি দে কনসিডার্ড, তাহলে মিলবে না, তা মিলবে না। তাহলে এখানে আমার ঠিক এমনভাবে মনে রাখতে হবে কাকে বলা হয়েছে কনসিডার দ্য বেস্ট এক্সারসাইজ, ওই মর্নিং ওয়াককে। তাহলে তার একটা প্রোনাউন আর ভাব দিলে একটা সেন্টেন্সের একটা অংশ হয়ে যাবে। ইট ইজ কনসিডার্ড দ্য বেস্ট এক্সারসাইজ। ওয়ান ইজ, তাহলে ওয়ান ইজ মিনস ওই যে বলা হয়েছে যে কনসিডার দ্য বেস্ট এক্সারসাইজ, সরি এখানে আমরা আরেকটা অংশ এখানে দিতে পারি, সে অংশটা হচ্ছে সেটা কোনো গ্যাপ ফিলিং এ থাকবে না। বাই দিস উই ক্যান বি বেনিফিটেড ইন টু ওয়েজ। উই ক্যান বি বেনিফিটেড ইন টু ওয়েজ, ওই লাইনটা কোনো ইয়েতে নয়, যেহেতু এটা প্যাসেজের একটা ডাইরেক্ট লাইন থাকতেই পারে। তারপর ওয়ান ইজ, ওই যে দুইটা উপায়ে আমরা সুফল পেতে পারি, বেনিফিটেড হতে পারি, তার মধ্যে ওয়ান ইজ, এই ওয়ান ইজ কি হতে পারে? ওয়ান ইজ হি ক্যান এনজয় দ্য বিউটি অফ নেচার, or he can enjoy fresh air in the morning। আবার এখানে পরবর্তীতে আরেকটি দেওয়া আছে ড্যাশ হি ক্যান বি এ ম্যান অফ গুড হেলথ। এখানে আরেকটা সেন্টেন্সের আরেকটা অংশ, এখানে যদি আমাদের সি নাম্বারে যদি বলা থাকে ওয়ান ইজ, তাহলে ডি নাম্বার আমরা বলি অ্যান্ড দ্য আদার ইজ, অ্যান্ড দ্য আদার ইজ। আদার ইজ, তারপর আমরা বলতে পারি সো এভরিওয়ান শুড ট্রাই। এই সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য আমরা আরেকটা জিনিস লাগাতে পারি কি, সো এভরিওয়ান শুড ট্রাই টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ ইন দ্য মর্নিং, অথবা ট্রাই টু ওয়াক ইন দ্য মর্নিং। এরকম যে কোনো অংশ বলে আমরা বাক্যটাকে পূরণ করে দিতে পারি। এটা গেল প্যাসেজের মধ্যে তোমার কমপ্লিটিং সেন্টেন্স। এছাড়া আরেকটা উপায় আসতে পারে, সেটা হচ্ছে ডিটাচড সেন্টেন্সে, কমপ্লিটিং সেন্টেন্সেস ইন ডিটাচড সেন্টেন্স। লক্ষ্য করি
ইফ ইউ হেল্প মি একটা সেন্টেন্স দেওয়া, পরবর্তী একটি সেন্টেন্স দেওয়া আছে, ইউনাইটেড উই স্ট্যান্ড ডট, তারপর সি নাম্বার দেওয়া আছে, ড্যাশ লেস্ট উই শুড মিস ইট আরেকটি দেওয়া আছে, এবং সর্বশেষ দেওয়া সিন্স ড্যাশ সিন্স আই হ্যাড সিন হিম, সর্বশেষ একটি দেওয়া আছে দেখো, হি সেড দ্যাট ডট। এখন এখানে দেখো, লক্ষ্য করো, কোনো সেন্টেন্সের সাথে কোনো সেন্টেন্সের মিল নেই, প্রত্যেকে আলাদা আলাদা ভাবে নিজস্ব অর্থে দাঁড়িয়ে। ইফ ইউ হেল্প মি, এখন তুমি তোমার ইচ্ছে মতো এখানে একটি সেন্টেন্স লাগিয়ে দিতে পারো, ইফ ইউ হেল্প মি আই শ্যাল হেল্প ইউ, ইফ ইউ হেল্প মি আই উইল থ্যাংক ইউ, ইফ ইউ হেল্প মি ইট উইল বি ভেরি প্লেজার ফর মি। সুতরাং এই যে সেন্টেন্সগুলোতে দেখো, তুমি তোমার ইচ্ছে মতো সেন্টেন্স বসিয়ে কমপ্লিট করতে পারছো, এখানে কিন্তু তোমার ধরাবাঁধার নিয়ম নেই। ইংরেজি গ্রামারের এই একটি মাত্র জায়গা যেখানে স্টুডেন্টদের ভিন্ন ভিন্ন স্টুডেন্টের ভিন্ন ভিন্ন উত্তর হতে পারে, এছাড়া অন্যান্য জায়গায় দেখো উত্তরের সিমিলারিটি থাকে, শুধুমাত্র এই জায়গাটা বাদে। এটা তুমি তোমার ইচ্ছে মতো অর্থ সঙ্গতি রেখে তুমি একটা বাক্যকে সম্পন্ন করবে। তারপর দেখো ইউনাইটেড উই স্ট্যান্ড ড্যাট, তাহলে এটা একটা বিশেষ ধরনের সেন্টেন্স। সেটা কি? ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল, এটা একটা প্রবাদে চলে গেল। তারপর দেখো ড্যাশ লেস্ট উই শুড মিস ইট। আমরা জানি যে লেস্ট আছে পাশে ভয় হয় বা দেরি হয়ে এলে সমস্যা হয়, এমনকি এই ধরনের অর্থে ব্যবহৃত হয়, এবং এরপরে সাবজেক্টের পরে শুড বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আর আগে একটি ইম্পারেটিভের অংশ যুক্ত হয়। যেমন আমরা এখানে বলতে পারি ওয়ার্ক ফাস্ট, ওয়ার্ক ফাস্ট। তারপর দেখো ড্যাশ সিন্স আই হ্যাড সিন হিম। আমরা জানি যখন কনজাংশন হিসেবে সিন্স ব্যবহৃত হয় তখন এর পরের পূর্বাংশ যদি প্রেজেন্ট টেন্সের হয় ফলে পরের অংশ পাস্ট টেন্স, আর পূর্বাংশ যদি পাস্ট টেন্সের হয় পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্সের হয়। তাহলে আগের অংশটা দেওয়া নেই, পরের অংশটা দেওয়া আছে, পরের অংশটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে আগের অংশটা আমাদের পাস্ট ইনডেফিনিট বা পাস্ট টেন্সে গঠন করে আমাদেরকে বসাতে হবে। তাহলে এখানে আমরা ইচ্ছে মতো তুমি তোমার অর্থ মতো তুমি একটা দিতে পারো যে 10 years past since I had seen him, অথবা it was long since I had seen him, আমরা এভাবেও বলতে পারি। সুতরাং তুমি তোমার ইচ্ছে মতো বাক্য দিয়ে বাক্যের অপর অংশের সাথে মিল রেখে তুমি এটাকে পরিপূর্ণ করতে পারবে। লাস্ট দেখি, হি সেড দ্যাট হি ডট। এখন এখানেও দেখো আরেকটি নিয়ম আমাদেরকে এসছে, সেই নিয়মটা কি? হি সেড দ্যাট, আমরা জানি দ্যাটের পূর্বাংশ যদি পাস্ট টেন্সের হয় অ্যাকর্ডিং টু রাইট ফর্ম অফ ভার্ব, তাহলে দ্যাটের পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্সে হবে। আবার আরেকটি আছে, যদি দ্যাটের পরের অংশে ফিউচার ইন্ডিকেটিং কোনো ওয়ার্ড থাকে তাহলে সেটা ফিউচার ইন দ্য পাস্ট হবে, সরি পাস্ট ইন দ্য ফিউচার, বা আমরা ফিউচার ইন দ্য পাস্ট এভাবে বলি। তাহলে হি সেড দ্যাট হি
would visit us the following day. আমরা এখানে he would visit us the following day এটা বলতে পারি, আবার বলতে পারি he said that he had not done it, আবার এটা বলতে পারি he said that he had taken my pen. তোমার ইচ্ছে মতো অর্থসঙ্গতি রেখে তুমি বাক্যটা পূর্ণ করবে। এই দুই ধরনের সেন্টেন্স আমরা কোশ্চেন নাম্বার সেন্টেন্সে 7-এ পাবো তোমার বিভিন্ন টার্ম পরীক্ষায় অথবা এসএসসি, স্পেশালি এসএসসি পরীক্ষায়। তো যারা নবম শ্রেণীতে তোমাদের জন্য এটা নতুন, আর যারা দশম শ্রেণীতে আছো তোমাদের জন্য এটা রিভিশন পর্ব। তোমাদের যদি একটু মনে থেকে হারিয়ে থাকে, তোমরা যদি প্র্যাকটিস থেকে একটু দূরে থেকে থাকো, তাহলে তোমরা অবশ্যই একটু রিভিশন দিয়ে নিবে। আর যারা নতুন তাদের যে যে বিষয়গুলো শেখার প্রয়োজন আমরা এখন উল্লেখ করব, সেই বিষয়গুলো যদি শেখা না হয়ে থাকে তাহলে ধীরে ধাপে 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 তোমরা সেই বিষয়গুলো এখান থেকে জেনে নিয়ে বাসায় প্রচুর প্র্যাকটিস করবে, তাহলে ইনশাআল্লাহ দেখবা তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে কোনো সমস্যা হবে না। ডিয়ার স্টুডেন্টস, এখন আমি পর্যায়ক্রমে আলোচনা করি যে কমপ্লিটিং সেন্টেন্স শিখতে হলে মূলত তোমাকে কি শিখতে হবে। একটি মজার বিষয় দেখো, এই কমপ্লিটিং সেন্টেন্স করতে গিয়ে আগে আমরা প্যাসেজ সেন্টেন্সে যেগুলো করেছি, এখন আবার ডিটাচডে যেগুলো শিখছি সেখানে দেখো কি কি বিষয়ের অবতারণা হয়েছে, তাহলে কিন্তু সহজেই অনুমেয় হবে আমাদেরকে কি কি শিখতে হবে। প্রথম সেন্টেন্সে দেখো একটা ইফ কন্ডিশনাল সেন্টেন্স আছে এবং এখানেও একটা নিয়ম আছে। তারপর দেখো একটা প্রভার্বের একটা সেন্টেন্স এসছে, অর্থাৎ প্রবাদের, তাহলে প্রবাদ আমাদের শিখতে হবে। তারপর স্ট্রাকচারালি সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স শিখতে হবে, যেহেতু এখানে এটা আছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স সহ আবার একটা কমপ্লেক্স সেন্টেন্স। তারপর দেখো রাইট ফর্ম অফ ভার্ব শিখতে হবে। তারপর দেখো এইভাবে প্রত্যেকটা বিষয় এখানে কিন্তু নির্দিষ্ট করে ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে কমপ্লিটিং সেন্টেন্স স্পেশালি যা পারতে হলে আমাকে এই বিষয়গুলো জানতে হবে। এখন চলো তাহলে আমাদের কি করতে হবে, কি করলে একটা কমপ্লিটিং সেন্টেন্সগুলো পরিপূর্ণভাবে আমরা করতে পারবো। ডিয়ার স্টুডেন্টস, তোমরা এতক্ষণে হয়তো বুঝে ফেলেছো যে কমপ্লিটিং সেন্টেন্স এর দক্ষতা অর্জন করার অর্থই হচ্ছে তোমার ইংরেজি গ্রামারের যতগুলো আইটেম আছে তার সবগুলোতেই পরিপূর্ণ দক্ষতা অর্জন। যদি তুমি সেগুলো সুন্দরভাবে পারো তাহলে সেই জায়গার থেকেই তুমি প্রত্যেকটা কোনো না কোনো আইটেমের সাথে এই কমপ্লিট সেন্টেন্সের গ্যাপ অংশটা তুমি পূরণ করার উৎস পেয়ে যাবা, সোর্স পেয়ে যাবা। এখন আমরা একটু ধীরে ধীরে বলি, পর্যায়ক্রমে বলি যে কি কি বিষয়গুলো আমাদের এখানে জানতে হবে। প্রথমতই আমাদেরকে জানতে হবে টেন্স। তুমি বাক্য গঠনটা যদি না জানো সুন্দরভাবে, তাহলে কখনোই তোমার দ্বারা কমপ্লিটিং সেন্টেন্স কেন কোনো অংশই সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে না। সেজন্য তোমাকে আগেই জানতে হবে টেন্স, বাক্য গঠন। প্রত্যেকটা সেন্টেন্স যা যা আমরা লিখলাম, যা যা করছি, তা কি টেন্সের বাইরে যেতে পারবো? অবশ্যই পারবো না। এর জন্য আর উদাহরণ দেওয়ার দরকার নেই, টেন্সটা তো আমরা বুঝেই ফেলেছি। এর পরের যে অংশটা আসছে সেটা হচ্ছে ভয়েস। কেন ভয়েস লাগবে একটা এক্সাম্পল দিই। কোশ্চেন নাম্বার 7-এ মনে করে একটা এসছে, একটা থিপ নিয়েই একটা প্যাসেজ দেওয়া হয়েছে। সেই থিপে দেখো, দ্য thief started crying ... when he ... এখন দ্য thief started crying when দেওয়ার পরে যদি হি না দেয়া হতো, তুমি তোমার মতো করে একটা সেন্টেন্স যুক্ত করে দিতে পারতে। যেমন দ্য thief started crying when I caught him, when the police caught him,
এ ধরনের কোনো সেন্টেন্স দিতে পারতে, কিন্তু সমস্যাটা হচ্ছে এখন দেওয়া রয়েছে হি। তাহলে এখানে আমরা বাংলা কি বলতে পারি, যে চোরটি কান্নাকাটি শুরু করে দিল যখন সে ধরা পড়লো। তাহলে ধরা পড়লো যখন, তখন এটাকে আমার প্যাসিভে করতে হবে। তাহলে প্যাসিভের গঠনটা কি দেখো, টেন্স অনুযায়ী আমাদের সেইভাবে এগোতে হবে। এটা পাস্ট টেন্স রয়েছে, তাহলে ওদিকেও আমার পাস্ট টেন্স করতে হবে। তাহলে ওয়েন হি ওয়াজ কট রেড হ্যান্ডেড, ওয়েন হি ওয়াজ কট রেড হ্যান্ডেড। তাহলে দেখো তোমার এখানে ভয়েসটা জানতে হবে। তারপরে তোমার যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ন্যারেশন। কি ন্যারেশন ছাড়া কি পারবো? চলো একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। এখানে আগের যে সেন্টেন্সটা আমরা বলছিলাম যে দ্যাটযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে যদি আগের অংশ পাস্ট টেন্সের হয় তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্সে হবে, বিকল্পে পাস্টও লেখা যেতে পারে। তারপরে ফিউচার ইন্ডিকেটিং কোনো ওয়ার্ড থাকলে সেখানে ফিউচার ইন দ্য পাস্ট লিখতে হবে। তাহলে আমাদের কীভাবে লিখতে হবে দেখো, তাহলে আই টোল্ড হিম দ্যাট I would meet him next week or the following week. The following week. বোর্ড কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? দ্য ফলোয়িং উইক। তাহলে এখানে আমাদের ন্যারেশনটার অত্যন্ত জরুরি। ন্যারেশন ছাড়া তো আমরা ইনডাইরেক্ট ন্যারেশনের সেন্টেন্সগুলো লিখতে পারবো না। তারপর যে বিষয়টা আসছে, তোমাকে অবশ্যই জানতে হবে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার কিভাবে। দেখো চলো একটা দেখি। I know Raj who। এবার হু এর পরে রিলেটিভ প্রোনাউন হু দেওয়া আছে এবং হু এর পরে বাক্যের অংশটা যুক্ত করতে হবে। তাহলে রিলেটিভ প্রোনাউনের ব্যবহারটা যদি আমার না জানা থাকে তাহলে আমি এটাকে কমপ্লিট করতে আমাদের অবশ্যই কষ্ট হয়ে যাবে। তাহলে আই নো রাজ হু, তাহলে এর হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে হুটা কার জন্য? রাজের জন্য। তো এর এই টেন্স অনুযায়ী এখানে আমরা রাজের বিষয়ে একটা কিছু উল্লেখ করতে হবে। সেটা তুমি প্রেজেন্ট টেন্সে করতে পারো, পাস্ট টেন্সেও করতে পারো। তাহলে রাজ সম্পর্কে একটি বিষয় তোমাকে এখানে উল্লেখ করতে হবে। কী করে? হু ইজ আ গুড ডক্টর। হু ইজ আ গুড ডক্টর। এবার আরেকটা বিষয় আমরা দেখি। if he comes in time, তারপর কি? এখানে দেখো ইফ হচ্ছে শর্ত। তাহলে ইফ কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে আমাদের কয় রকমের? 3 প্রকারের। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তাহলে এটা আমাকে জানতে হবে। তাহলে এমন কোনো জায়গা আছে যে কমপ্লিটিং সেন্টেন্স সম্পূর্ণভাবে দক্ষতার সাথে শিখতে হলে আমরা এমন কোনো জায়গা আছে যেটা আমাদের শেখার প্রয়োজন নেই গ্রামারের? ঠিক বলেছো। তাহলে প্রত্যেকটা আইটেমে আমাদেরকে সুন্দর করে শিখতে হবে। তাহলে এখানে আমার শিখতে হবে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, এর স্ট্রাকচারগুলো কীভাবে। প্রথম অংশটা যদি ফার্স্ট কন্ডিশনে থাকে, প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে পরের অংশটা আমরা জানি ফিউচার টেন্সে হবে, বা ক্ষেত্র বিশেষে প্রেজেন্ট টেন্সও হতে পারে। তাহলে প্রেজেন্ট ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অথবা ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার প্রেজেন্টও হতে পারে।
তো এই অনুযায়ী দেখো, ইফ হি কামস ইন টাইম, তাহলে আমি কি করব, আই উইল গো উইথ হিম, অথবা আই উইল থ্যাংক হিম, অথবা হি উইল বি প্রাইজড। এর যে কোনো ইচ্ছে মতো, অর্থাৎ অর্থ, যেহেতু আগে পরের কোনো সেন্টেন্সের সাথে কোনো সঙ্গতি নেই, তুমি ইচ্ছে মতো এখানে অর্থ সঙ্গতি রেখে সেন্টেন্স পূরণ করে দিলেই হবে। তাহলে আমাদের এখানে জানতে হবে কন্ডিশনালস। এই কন্ডিশনালের সাথে আরেকটা জিনিসের যে বিশেষ সম্পৃক্ততা রয়েছে, সেটা হচ্ছে স্ট্রাকচারালি যে সেন্টেন্স, সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স। তাহলে সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্সের বিষয়টাও তোমাকে নখদর্পণে রাখতে হবে। বিশেষ করে এই কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে আমাদের ম্যাক্সিমাম সেন্টেন্স এই সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্সে থাকে। তাহলে আমাদেরকে জানতে হবে সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স কি, তারও আমাদের সংজ্ঞা দেওয়ার দরকার আছে। সিম্পল সেন্টেন্স কি, কম্পাউন্ড সেন্টেন্স কি, অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স কি। আচ্ছা, এর ফাঁকেই আমরা একটু জেনে আসি সিম্পল সেন্টেন্সটা কি। সিম্পল সেন্টেন্স হচ্ছে ওই ধরনের সেন্টেন্স যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, আর বাকি যদি কোনো কিছু থেকে থাকে তো সেটা থাকবে ইনফিনিটিভ হিসেবে থাকতে পারে, জেরান্ড হিসেবে থাকতে পারে, পার্টিসিপল হিসেবে থাকতে পারে। একটা এক্সাম্পলে যাই। প্লেইং ওয়েল হি ওন দ্য গেম। এখানে দেখো প্লেইং আছে, এটা কি ভার্ব? নো, কারণ এর আগে আইনজি থাকলেও এর আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। তাহলে ওটা আমরা জানি ভার্বের সাথে আইনজি যুক্ত মানে পার্টিসিপল, তারপর সাবজেক্ট হচ্ছে এটা আর মূল ভার্ব হচ্ছে এটা। এর সাথে যে ধরনের সেন্টেন্সগুলো আমরা এখানে ফেস করবো সাধারণত, এই ধরনের সিম্পল সেন্টেন্সের সাথে থাকতে পারে পার্টিসিপল যুক্ত প্লেয়িং, অথবা উইদাউট প্লেয়িং ওয়েল, অথবা ইনস্পাইট অফ, ডেসপাইট অফ, এই ধরনের যুক্ত সেন্টেন্সের পরে গিয়ে একটি সাবজেক্ট এবং একটি মূল ভার্ব থাকবে। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তারপর কম্পাউন্ড সেন্টেন্স। He called me and I responded. দুটো ক্লজ, দুটো প্রিন্সিপাল ক্লজও বলতে পারি। দুটো ক্লজ যখন অ্যান্ড অর বাট দ্বারা যুক্ত থাকে, যার অবশ্যই দুটো সাবজেক্ট থাকবে এবং দুটো ভার্ব থাকবে। যে সেন্টেন্সের দুটো সাবজেক্ট দুটো ভার্ব থাকে এবং তা অ্যান্ড অর বাট দ্বারা যুক্ত থাকে, তাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। এই কম্পাউন্ড সেন্টেন্সের আরও কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না। এবার আসছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ভার্ব, দুটি সাবজেক্ট এবং দুটি প্রিন্সিপাল ভার্ব অবশ্যই থাকবে এবং তা কনজাংশন সো, সো দ্যাট, সিন্স, অ্যাজ, ওয়েন, হোয়াইল
ইত্যাদি দ্বারা যুক্ত থাকবে। He could not come to school as, অথবা আমরা সিন্সও বলতে পারি, as বা since he was ill। এখানে দেখো as বা since দিয়ে যুক্ত আছে কি, দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব। কম্পাউন্ড সেন্টেন্সের একটা শর্ত আছে যে দুই অংশের সাবজেক্ট যদি একই ব্যক্তি, বস্তু বা পার্সন হয়, প্রাণী হয়, তাহলে দ্বিতীয় অংশের সাবজেক্ট উজ্জ্বল থাকে। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে সেরকমের কোনো শর্ত নেই, অবশ্যই দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্বের উল্লেখ থাকবে এবং সেই দুইটা এবং তার অবশ্যই কনজাংশন অ্যাজ, সিন্স, দো, অলদো, হোয়েন, হোয়াইল ইত্যাদি দিয়ে যুক্ত থাকবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, এর সাথে আবার আরেকটি জিনিসে যুক্ত হলো, আরেকটা বিষয় আমাদেরকে জানতে হবে সুন্দরভাবে। সেটা কি তোমরা লক্ষ্য করেছো? এই যে অ্যান্ড, অ্যাজ, সিন্স, দো, অলদো এর কথা বললাম, এগুলো কি কনজাংশনস বা কানেক্টরস। তাহলে তোমাদেরকে কনজাংশন সম্পর্কেও সুন্দর করে সম্যক ধারণা রাখতে হবে এবং ওই বিষয়গুলো জানতে হবে। সেগুলোকে আরেকটু বলি। as, since, though, although, till, until, as well as long as, while, when, after, before, and or but, etc. and so on। যেগুলো তোমরা জানো, আর যারা জানো না তারা কনজাংশন অংশটা ভালো করে জেনে নেবে, তাহলে সেখানে দেখবা সুন্দর করে আলোচনা করে দেওয়া আছে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা এতক্ষণ জানলাম যে কমপ্লিটিং সেন্টেন্স এর দক্ষতা অর্জনের জন্য এর বিশেষ কোনো নিয়ম দেওয়া নেই। এর নিয়মগুলোই হচ্ছে গ্রামারের সামগ্রিক নিয়ম, মনে থাকবে। তাহলে গ্রামারের সামগ্রিক নিয়মগুলোই তুমি সুন্দর করে রপ্ত করলেই তোমার দ্বারা কমপ্লিটিং সেন্টেন্স করা সম্ভব। এবং পাশাপাশি আরেকটা জিনিস তো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, এবং সেটা হচ্ছে অর্থ জানা। যদি তুমি অর্থ না জানো তা তুমি সেন্টেন্সটা গঠন করবা কী করে? সে কারণেই তোমাদের প্রতি বিশেষ নির্দেশনা, তোমরা গ্রামারের যে বিষয়গুলো উল্লেখ করা হলো এই বিষয়গুলো চমৎকারভাবে শিখে নিবে, মনে না থাকলে আবার রিভিশন দিবে এবং প্রচুর প্রচুর প্র্যাকটিস করবে। আর অর্থটা জেনে করবা। যে কোনো বিষয় যদি তুমি পড়ো অর্থ জেনে পড়বা, অর্থ না জেনে অবশ্যই পড়বা না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে ধারণা পেলাম এই ধারণাকে তুমি সাথে রেখে তোমরা বাসায় সুন্দর করে প্র্যাকটিস করবা, দেখবা অনেক উপকার হবে। তো তোমরা ভালো থাকো, তোমাদের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।